আমরা কিছুই দেখিনি। ফারিহা সঙ্গে সঙ্গে বলে উঠল। অরিশ ভেতরে আসতে আসতে বলল। কিন্তু যা দেখিনি সেটা আসলে সবচেয়ে বেশি দেখেছি। আবরার ভ্রু কুঁচকে বলল। সমস্যা কি তোদের? কারোর রুমে ঢোকার আগে যে নক করতে হয় জানিস না? রাকিব হাসি চেপে বলল। আরে এমন ভাব ধরার কি দরকার? তোরা ঘরে বসে লুতুরপুতুর করছিলে, সেটাকে আমরা জানতাম না নাকি? আতিয়া লজ্জা যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইল। তার মুখটা একদম টকটকে লাল হয়ে গেছে। সে একটা বালিশ টেনে নিজের মুখ ঢাকার চেষ্টা করলো, যেন এভাবে নিজেকে আড়াল করতে পারবে। কিন্তু আবরার, সে কিন্তু এত সহজে মেনে নেওয়ার পাত্র না। ভ্রু কুঁচকে বলল। হোয়াট লুতুপুতুর মানে? রাকিব এবার ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল। আরে শালা থকু বিয়াই, তুই লুতুরপুতুর বলছিস না? আবরার এবার চোখ সরু করে রাকিবের দিকে তাকালো। তার ভেতরে যেন ধীরে ধীরে আগুন জ্বলতে শুরু করেছে। তোর আমি বিয়াই হলাম কোন দিক থেকে? রাকিব এবার নাটকীয় ঢঙ্গে বুক চাপড়ে বলল। বিয়াই, তুমি এইভাবে তোমার জামাইকে অস্বীকার করছো? হায় আল্লাহ, কিতনা ডেঞ্জারাস পারসন। আমার বৌমাকে যত তাড়াতাড়ি পারি নিয়ে যেতে হবে। আবরার এবার চোখ বড় করে তাকালো, ঠোঁট কামড়ে রাগ চেপে রাখলো। তোর শালা, তোকে আমি আমার মেয়ে দেবো না বুঝলি? তারপর বিরক্তি নিয়ে বলল। এমনিতেই আমার চুমোটা ভালোভাবে নিতে দিলি না, বউয়ের কাছে আসলেই তোদের সবাইকে হানা দিতে হবে, তাই না? রাকিব, ফারিহা আর অরিশ এবার হো হো করে হাসতে লাগলো। কিন্তু ওদের মধ্যে একটা মানুষ এখনো হাসছিল না, সোহিনী। সে এক দৃষ্টিতে শুধু আতিয়ার দিকে তাকিয়েছিল। তার চোখে জলজল করছিল অদ্ভুত এক আগুন, যেন ওর চোখ দিয়েই আতিয়াকে ভস্ম করে দেবে। আতিয়া সেটা অনুভব করলো। এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ল তার শরীরে। কিন্তু সে চাইলেও নিজের চোখ সরাতে পারছিল না সোহিনীর ভয়ঙ্কর দৃষ্টি থেকে। রোমের ভেতরে তখনও আগের অস্বস্তি টুকটাক লেগে আছে। রাকিব, ফারিহা, অরিশ আর সোহিনী একসঙ্গে এসে এমন একটা মুহূর্ত নষ্ট করেছে যা কেবল আবরার আর আতিয়ার জন্য বরাদ্দ ছিল। আবরার বিরক্ত নিয়ে একবার সবার দিকে তাকালো, আর সবাই মুচকি মুচকি হাসতে লাগলো। কিন্তু একমাত্র সোহিনীর মুখে কোনো হাসি নেই। সে শুধু কটমট করে আতিয়ার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি যেন আতিয়াকে ভস্ম করে দেবে। আতিয়া খানিকটা অস্বস্তিতে পড়ে গেল। এই মুহূর্তেই রাকিব এসে আবরারের ঘাড়ে হাত রাখল। শালা না, বেয়াই বেয়াই, তোর মেয়ে আমার জুনিয়র ছিল সিনিয়র বউ। এটা তো তাদের জন্মের আগেই ঠিক করে রাখা, বাচ্চা ধন। তা আমি কোনো না শুনছি না। আবরারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মুহূর্তের মধ্যেই সে রাকিবের কলার চেপে ধরল। তার চোখে দপদপ করছে রাগ। শালা, তুই আমার মেয়ে নিয়ে আর একটা কথা বললেই তোর জিভ টেনে তাল গাছে বাঁধিয়ে রাখবো। রাকিব সাথে সাথে দু হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল। আরে বিয়াই, এত সিরিয়াস ওর কি আছে? আমি তো শুধুই। আবরার তখন সবার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল। তোরা সবাই এখানে কি করছিস? অরিশ হেসে বলল। আসলে ভাইয়া আমরা একটা কারণে এসেছি। আবরার ভ্রু কুঁচকে বলল। কি কারণ? অরিশ যেন কিছু বলতে গিয়েও দ্বিধায় পড়ে গেল। এই সুযোগে রাকিব মুখ তুলে বলল। ওর কথা বাদ দে, আমার কথা শোন। আমরা যাই যে কোথা থেকে ঘুরে আসি। আবরার কাজ ঝাঁকিয়ে বলল। তোরা যা। রাকিব চোখ ছোট করে বলল। মানে কি তুই? আবরার নির্লিপ্তভাবে বলল। না, আপাতত আমাকে আমার বউকে রেখে তোরা যেখানে ইচ্ছা চলে যা, বরং আমার বাচ্চা দুটোকেও নিয়ে যাস। আমার বউয়ের কাছে এলেই ওরাও হাঙামা শুরু করে। এবার আতিয়ার আগে ফুঁসতে ফুঁসতে বলল। নির্লজ্জ পুরুষ, আমি আপনার সাথে কোথাও যাব না। আমি যাব ঘুরতে। আবরার এবার আতিয়ার দিকে ফিরল। তার ঠোঁটের কোণে দুষ্টুমি খেলা করছে। বাচ্চা বউ, বাচ্চা বউয়ের মতো থাকো, এত ফটর ফটর করতে বলিনি তোমাকে। আতিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল। বাচ্চা? কে বাচ্চা? 2 বাচ্চার মা আমি, আর আপনি আমাকে বাচ্চা বলছেন কোন আক্কেলে? আবরার কাজ ঝাঁকিয়ে বলল। নামে শুধু 2 বাচ্চার মা হয়েছ, বুদ্ধির দিক দিয়ে তুমি এখনো আমার বাচ্চা বউই রয়ে গেছো। নয়তো স্বামীর সোহাগ ছেড়ে কোনো নারী ঘুরতে চায়? আতিয়া এবার অভিমান নিয়ে বলল। আমি যাই, আর কে গেল সেটা আমার দেখার বিষয় না। আবরার হাসি মুখে বলল। মেয়ে, এত কথা বলো কেন? আমি আমার বউকে বলছি, তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন? আতিয়া একদম থ হয়ে গেল। আবরার এবার সবার দিকে তাকিয়ে বলল। এইবার তোরা সবাই যা, যেখানে খুশি সেখানেই যা, শুধু আমার বাচ্চা বউকে আমার কাছে রেখে যা। রাকিব ব্যঙ্গ করে বলল। যাবি না? হ্যাঁ বেটা, জানি তো। এখন লুতুর পুতুর করবি, তা তো জোরে না বাঁচালেও চলবে। আবরার এবার চোখ সরু করে বলল। এই শালা,
তুই লুতুর পুতুর করে যাচ্ছিস? আগে বলতো এর মানেটা কি? রাকিব দুষ্টুমি হাসি দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ওর দেখা দেখি বাকিরাও বেরিয়ে পড়ল, কিন্তু দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে রাকিব বলল, লুতুর পুতুর মানে হলো বউয়ের কাছে সারাক্ষণ চিপকে থাকা, বউয়ের চাকর হয়ে যাওয়া। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, কারণ ও জানে এখন আবরার এক মুহূর্ত দেরি করলে ওর ইন্নালিল্লাহি হয়ে যাবে। রাকিবের কথা শুনে আতিয়া হো হো করে হাসতে লাগলো, কিন্তু আবরার যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না। রাকিব যা বলেছে তার জন্য একবার যদি ওকে হাতে পেত, তাহলে এক গুলি তো দূরের কথা, একেবারে রিভলভার এর সব কয়টা গুলি ওর পেটে ঢুকিয়ে দিত। আচমকা আবরার দৌড়ে দরজার দিকে গেল, রাকিবকে ধরতে হবে, কিন্তু দরজা দিয়ে বের হতেই বুঝতে পারল ও ততক্ষণে লাপাত্তা। একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করতে লাগলো, শালা তোর কপাল ভালো যে এত দ্রুত পালিয়ে গেলি, কিন্তু একবার যদি হাতে পাই তাহলে গুনে গুনে রিভলভারের সব কয়টা গুলি তোর পেটে ঢুকিয়ে দেবো, দেখবি কেমন লাগে। কথাটা বলে আবরার একটু শান্ত হলো, কিন্তু তখনও ভ্রু কুঁচকে আছে। এদিকে রোমের ভেতর তখনও হাসির রেশ টাটকা ছিল, কিন্তু কেউ খেয়াল করল না। একজন খুব চুপচাপভাবে কাজ সেরে ফেলেছে। বেড থেকে ধীর পায়ে নেমে একেবারে নিঃশব্দে আতিয়া আবরারের পাশ কাটিয়ে দরজার দিকে এগোলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল একেবারে নিঃশব্দ, যেন এক পাকা চোর যেভাবে বাড়ির মালিকের নজর এড়িয়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একেবারে দরজার কাছাকাছি আসার পরই আবরারের চোখ পড়ে গেল ওর দিকে। এই দাঁড়া। কিন্তু ততক্ষণে আতিয়া দরজার ফাঁক গলে বেরিয়ে গিয়েছে। আবরার হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর এক দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু কিছুই করার ছিল না। আতিয়া তো প্রায় নিচে নেমে গেছে। আবরার এবার কপাল চাপড়ে নিজের দুর্দশার কথা ভাবল। শালার কপাল, আমার বন্ধু বলে বউয়ের চাকর হয়ে গেছে, আর বউটা তো আমার রোমান্সের পর্যন্ত না নিয়ে লাপাত্তা হয়ে গেল। ছি ছি, দুটোর মধ্যে একটাও ভালো না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবরার রুমের দরজা আটকে দিল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন মনকে শান্ত করার চেষ্টা করছে। তারপর একদম ডিভানে বসে পড়ল। সামনে টেবিলে রাখা ল্যাপটপ তুলে নিয়ে খুলে ফেলল অফিসের জরুরি কাজের ফাইল। এখন অন্তত অফিসের ফাইলগুলো নিয়ে বসি, না হলে আমার মতো বউয়ের চাকর হয়ে থাকতে থাকতে একদিন অফিসেরও চাকর হয়ে যাব। মৃদু হেসে নিজেই নিজের কথা শুনে মাথা নাড়ল আবরার। কিন্তু কি আশ্চর্য, ল্যাপটপের স্ক্রিনে চোখ গেলেও মনটা তখনও আটকে আছে ওই এক জায়গায়, আতিয়ার পালানোর দৃশ্য। এদিকে কাজ, অন্যদিকে বইয়ের এই অভিমানী পালানো। আবরার সত্যিই বুঝতে পারছিল না আজকের দিনটা তার জন্য রোমান্সের নাকি শাস্তির। সবার মনের একরকম উৎসাহ। সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা যখন একবার পাকা হয়ে গেল, তখন আর কেউ যেন আর ধরে রাখতে পারছিল না। সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছিল এক জায়গায়, আতিয়াকে নিয়ে। আবরার প্রথম থেকেই রাজি ছিল না। তার একটাই কথা, যা যেখানে খুশি যাও, কিন্তু আমার বাচ্চা বউকে রেখে যাস। কিন্তু আতিয়া কি আর এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে? সেও জেদ ধরে বলল, আমি যাব, আপনার কথায় আমি আর থাকছি না, এবার আমিও ঘুমাবো। হাজারবার মানা করা, বোঝানো, ধমক দেয়া, কোনো কিছুতেই কাজ হলো না। শেষমেশ আবরার বুঝলো এই যুদ্ধটা সে হেরিয়ে গেছে। আতিয়া যখন দেখলো আবরার আর কিছু বলছে না, তখন সে একেবারে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, আমি তো বলেছিলাম আমি জিতবো। আবরার দাঁতে দাঁত চেপে বলল, শুধু জিতছ বললেই হবে না, পুরো ট্রিপে দেখে নিও আমি কেমন, তোমার খবর নেই। সেই যুদ্ধের পর অবশেষে দিনক্ষণ ঠিক হয়ে গেল। শুক্রবার রাতে গাড়ি উঠবে, আর সোমবার রাতে সবাই ফিরে আসবে। আজ বৃহস্পতিবার, অর্থাৎ প্রস্তুতির তুঙ্গে। ঘুরতে যাবে রাকিব, ফারিহা আর তাদের ছেলে আরিহান, অরিশ, সোহিনী, মিসেস মোহনা আর মিস্টার নাফিস, আবরার, আতিয়া এবং তাদের বাচ্চারা। সবার মনে আনন্দের ঝিলিক। কিন্তু এই আনন্দের মাঝেও একজন আছে, যে বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে ঠিক কী ভাবছে কেউ বুঝতে পারছে না। সে হলো সোহিনী। সে এমন একটা ব্যবহার করছে যেন কিছুই হয়নি, যেন তার মনে কোনো ঝড় নেই। হাসছে, কথা বলছে, সবাইকে সাহায্য করছে, শপিংয়ের পরামর্শ দিচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না তার ভেতরটা ঠিক কেমন চলছে। এদিকে মিসেস মোহনা আর মিস্টার নাফিসও বেশ খুশি। তাদের জন্য এটা অনেকদিন পর একটা ভালো পারিবারিক ট্রিপ হতে যাচ্ছে। শপিংয়ের ধুম পড়ে গেল। সেন্ট মার্টিনের সমুদ্রের ঢেউয়ের সাথে মিশতে হলে পোশাক আশাক তো লাগবে। রাকিব বলল, শোনো, আমি কিন্তু চাই আমার বউ আর আমার ছেলে মিলে এমন সব কাপড় কিনে যাতে দেখলে বোঝা যায় আমরা ফ্যামিলি ট্রিপে এসছে। তাহলে তুমিও তো আমাদের সাথেই ম্যাচিং করো।
রাকিব ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা আচ্ছা, কিন্তু বেশি স্টাইলিশ না। রাকিব ভাই, আপনি ফ্যাশনের বুঝেন না, আর স্টাইল নিয়ে কথা বলেন। আতিয়া এদিকে ব্যস্ত হয়ে পড়ল নিজের জন্য কিছু বেছে নিতে, কিন্তু তখনই আবরার পাশে এসে দাঁড়িয়ে বলল, শোনো, যা খুশি কিনতে পারো, কিন্তু বেশি রঙিন কিছু কিনো না। আতিয়া চোখ ঘুরিয়ে বলল। কেন? আমি চাইলে লাল নীল সব রং পরবো। আবরার ঠোঁট বাঁকিয়ে বলল। আমি চাইলে তোমাকে সাদা কালোতে আটকে রাখবো। আতিয়া আর কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। এই লোকের সাথে শান্তিতে শপিং করা যাবে না। রাকিব হাসতে হাসতে বলল, সবাই নিচে নিচে জিনিসগুলো গুছিয়ে নিও, আর দয়া করে কেউ কিছু ফেলে রেখে যেও না। ভাইয়া, তুমি ভুলেও নিজের ব্রাশ ভুলে যেও না, নইলে আবার সেন্ট মার্টিনের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ খুঁজতে হবে। সবাই হেসে উঠল, তবে একমাত্র আবরার মুখ গম্ভীর করে বলল। আমার কিছু লাগবে না, আমি ব্যাগ গোছাবো না। আতিয়া রাগে ফুঁসে উঠে বলল। আপনার জন্য আমি কিছু আনবো না, মনে রাখেন। আবরার কেবল হাসল। দেখি তুমি না এনে থাকতে পারো কি না। সবার ব্যাগ গোছানো শেষ। রাতের গাড়ির জন্য সবাই মুখিয়ে আছে। এই ভ্রমণ হবে শুধু আনন্দের, নাকি এর মাঝেও কোনো নতুন ঝড় আসবে, সেটাই দেখার বিষয়। রাত হয়ে আসলো, আকাশে ছড়িয়ে পড়ল হাজারো তারা, আর বাচ্চাদের হাসি আর টকবগে তরুণদের মুখে এক নতুন ধরনের উত্তেজনা। সেন্ট মার্টিন যাওয়ার পালা। আজকের রাতটি তাদের জন্য ছিল একেবারে বিশেষ, একটা নতুন অধ্যায়ের শুরু। গাড়িতে ওঠার আগে সবাই একে অপরকে চমৎকারভাবে শুভকামনা জানালো। আবরার, আতিয়া, রাকিব, ফারিহা, অরিশ, সোহিনী, মিসেস মোহনা, মিস্টার নাফিস সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। তবে সবাই জানে আজ রাতে শুধু তাদের মনের খুশিই নয়, সেন্ট মার্টিনের শীতল বাতাস, তার নরম ঢেউ এবং সমুদ্রের তাজা মধুর গন্ধ তাদের অপেক্ষা করছে। গাড়িতে উঠে যাত্রা শুরু হলো। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাতের আকাশ যেন এক বিচিত্র রূপ ধারণ করেছে। মৃদু মৃদু হাওয়ার মধ্যে সব কিছু শান্ত ছিল। এক এক করে তারা শহরের বাইরে চলে গেল। রাস্তার দুপাশে প্রায় নিঃসঙ্গ গাছেরা খাড়া হয়ে দাঁড়িয়েছিল, যেন সবাই অপেক্ষা করছে তাদের যাত্রা সফল হোক। মাঝে মধ্যেই কোনো ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, যেখানে আলোয় ঝলমল করছে কিছু বাড়ি। রাতের অন্ধকারে সেই গ্রামের বাতি যেন তারা থেকে কিছুটা আলাদা হয়ে নতুন পৃথিবীতে চলে গিয়েছে। আবরার গম্ভীর মুখে গাড়ির সিটে বসেছিল, তবে মনোযোগের অভাব ছিল না। আতিয়া পাশের সিটে হেলান দিয়ে বসে থাকলো। মাঝে মাঝে আবরারকে একটু ঠেলে দিল, যেন গাড়ি চালার সময় আর একটু সময় হাতে পেতে পারে। রাকিব আর ফারিহা সামনের সিটে বসে গলা মিলিয়ে গান গাইছিল। সোহিনী মাঝে মাঝে হো হো করে হেসে উঠছিল, কিন্তু তার হাসির মাঝে কিছু একটা রহস্য ছিল যা এখনও প্রকাশ পায়নি। প্রথমে সেন্ট মার্টিন যাওয়ার পথে তাদের চোখে পড়ল এক সুন্দর নদী, যা চাঁদের আলোতে একেবারে রূপলি হয়ে উঠেছিল। পানি ছিল শান্ত, কোথাও কোনো ঢেউ ছিল না, একদম নীরব। সেন্ট মার্টিনের দিকে যাওয়ার পথে সেই নদীকে পাড়ি দেওয়ার সময় সবার মনে কিছুটা বিষণ্ণ এসেছিল, কিন্তু সেও একটা বিশেষ অনুভূতি। নদীর পানি যেন রাতের গভীরতা মুছে দিয়ে এক অনন্য শান্তির অভ্যাসে ঢুকিয়ে দিচ্ছিল সবাইকে। এখন গাড়ি ছুটছে খোলামেলা রাস্তা দিয়ে, একটু একটু করে পাহাড়ি অঞ্চল পেরিয়ে যাচ্ছে। চারপাশে কিছু ছোট পাইন গাছের বন, মাঝে মাঝে গাছের ছায়া পড়ছে গাড়ির জানালার কাছে, যেন প্রকৃতির সাথে এক আলাদা সম্পর্ক গড়ে উঠেছে। এতক্ষণে প্রায় মধ্যরাতে পৌঁছানো হলো সেন্ট মার্টিনের সৈকতের কাছাকাছি। দূর থেকেই দেখতে পেল সমুদ্রের জলছাপের আভা। সেন্ট মার্টিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার নীরবতা, যা বড় বড় শহরের কোলাহলের থেকে একেবারে আলাদা। রাস্তার দুপাশে যে উঁচু উঁচু নারকেল গাছের সারি, তা যেন একটি প্রাকৃতিক বেষ্টনী হয়ে দাঁড়িয়ে আছে, যা সবারই মুগ্ধতার জায়গা। কিছু দূরেই তখন দেখা গেল সেন্ট মার্টিনের সমুদ্র। হালকা হাওয়া বয়ে চলেছে এবং সামুদ্রিক জীবনের গন্ধ প্রতিটি মুহূর্তে সবার মনে স্বস্তি দিচ্ছে। জলরাশি যেন এক অবিনাশী সূর্যের আলোর রূপান্তরিত হয়ে পুরো জায়গাকে আচ্ছন্ন করে রেখেছে। সেন্ট মার্টিনের সমুদ্র তীরের সূর্যাস্ত দৃশ্য যদি একবার কেউ দেখে থাকে, তবে সে কখনো ভুলে যাবে না। এখানকার বাতাসে এক ধরনের নীরবতা থাকে, যা মনের এক অজানা কোণে পৌঁছায়। ছোট ছোট জাহাজ, দৃষ্টি আকর্ষণকারী খাট সাজানো, ঢেউয়ের মাছ দিয়ে নেমে আসে। গাড়ি থেমে যাওয়ার পর সবাই একে একে নেমে গেছে। সেন্ট মার্টিনের রাতের পরিবেশ শান্ত, স্নিগ্ধ। দূর থেকে মাছ ধরার জাল আর কিছু স্থানীয় লোকেদের আলো জ্বলছে। কিছুটা সময়ের জন্য
এই শান্ত পরিবেশ তাদের মনে শান্তি দিয়েছে, যেন কোনো একটি নীরব রাজ্য তারা প্রবেশ করেছে। সেন্ট মার্টিনে আসার পর প্রথমেই সবাই সমুদ্রের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল। আকাশে তখন এক উজ্জ্বল পূর্ণচাঁদ, আর সমুদ্রের পানির ঢেউ মৃদু আছড়ে পড়ছিল। এটাই ছিল সেন্ট মার্টিন, এক শান্তির জায়গা যেখানে কোনো শব্দ বা কোলাহল নেই। এলাকার প্রকৃতি নিজে নিজেই বলছিল, আমাকে ভালোবাসো, আমার সঙ্গে থাকো, এবং আমি তোমাকে শিথিলতার সুখ দেব। এই শান্ত পরিবেশে আবরার আর আতিয়া একটু সময় একে অপরের সাথে কাটাচ্ছিল। তাদের মনের উঁচু নিচু অনুভূতি যেন একে অপরের কাছেই অনুভব করছিল। সেন্ট মার্টিনের সৈকতের এক কোণে দাঁড়িয়ে তারা এক নতুন যাত্রা শুরু করার প্রতিজ্ঞা করল। এ যাত্রা শুধু সমুদ্রের দিকে নয়, বরং তাদের নিজেদের সম্পর্কের দিকেও। গভীর রাত, সেন্ট মার্টিনের পথ চলা শেষে সবাই ক্লান্ত হয়ে রিসর্টে এসে পৌঁছালো। দীর্ঘ যাত্রার পর তাড়াহুড়ো করে সবাই তাদের বরাদ্দকৃত রুমে প্রবেশ করল। আবরার কোলে নিয়ে আরিয়ানকে এবং আতিয়া কোলে নিয়ে আনিয়াকে রুমে নিয়ে আসলো। যাত্রা এতটা দীর্ঘ ছিল যে সবাই মনের আনন্দে রুমে ঢুকে পড়তেই যেন এই ক্লান্তি শুধু একটি অধ্যায়, যা অল্প সময়ের জন্য বিরতি নেবে। আমরা রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই আতিয়া সোজা রুমে ঢুকে গিয়ে আরিয়ানকে বেডে শুইয়ে দিয়ে নিচে অগত্যা ধপাস করে বেডে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে যেন ক্লান্তির সীমানা পেরিয়ে এক বিশ্রামে চলে গেল। তার শরীর আর মনে প্রতিটি স্নায়ু চিৎকার করছিল বিশ্রামের জন্য, আর তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল এই লম্বা যাত্রার ক্লান্তি তার উপর ভীষণভাবে ভারী হয়ে এসেছে। আবরার ভ্রু কুঁচকাল, তার নজর আশ্রে পড়ল আতিয়ার দিকে। সে চুপচাপ রুমের ভেতরে ঢুকলো, দরজা বন্ধ করলো এবং একপাশে এসে দাঁড়ালো। চোখে কিছুটা বিভ্রান্তি, কিছুটা মজা, কিছুটা অভ্যস্ততা। সেসব নিয়ে সে ধীরে ধীরে তার সঙ্গী আতিয়ার দিকে তাকালো। আনিয়াকে বেডে শুইয়ে দিয়ে আবরার একপাশে এসে দাঁড়িয়ে অবশেষে ধীরে ধীরে আতিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, এমন চিৎ পটাং হয়ে পড়ে গেলে কেন? আতিয়া যেন তার সমস্ত শক্তি হারিয়ে এক মুহূর্তে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। ক্লান্তি তাকে একদম শুষে নিয়েছিল। এক মুহূর্তের জন্য শান্তি চেয়ে সে জবাব দিল, মুই ক্লান্ত খুব, একদম ডিস্টার্ব করবেন না। আবরার তার গলার নিচে কিছুটা গম্ভীর সুরে তাতে দাঁত চেপে বলল, কেন, এখন ক্লান্ত লাগছে কেন? তুমি তো খুবই লাফাচ্ছিলে আসবে বলে, এখন এমন হলে চলবে? তার কথা শুনে আতিয়া চোখ খুলে দ্রুত উঠে বসল। কিছুক্ষণ স্থির থেকে নিজের খেয়াল রাখা অবস্থায় সে আবরারকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আপনি আমার পিছু কেন লাগছেন বলেন তো? আমি তো আপনার কাছে যাই না, যতটা সম্ভব এড়িয়ে চলি, তাও আপনি সারাক্ষণ আমার পিছে আঠার মতো লেগে আছেন কেন? আতিয়ার কথা শুনে আবরার কিছুটা থমকে না দাঁড়িয়ে এক ঝটকায় কাছে চলে আসলো। তার চোখে এক ঝলক দৃঢ়তা আর এক দৃশ্যপট তৈরি হলো, যেন কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। আবরার আতিয়াকে নিজের উরুর উপর টাইট করে বসিয়ে তার শরীরের প্রতিটি অংশ যেন শক্ত হয়ে গেল। সে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, সমস্যা হলো। তুই আমাকে এড়িয়ে চলিস কেন? আমি তোকে কখনো ইগনোর করার অধিকার দেইনি। আতিয়া এক মুহূর্তের জন্য নীরব হয়ে গিয়েছিল। আবরারের এমন আচরণে তার শরীর অবশ হয়ে গিয়েছিল, কিন্তু তার গলা শুকিয়ে এলেও সে কোনোভাবেই কথা হারালো না। একটু অস্বস্তি ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল, তো কি করব? আপনাকে ভালোবাসবো। আবরার আবারও দৃঢ় হয়ে বলল। হ্যাঁ, বাসবি। আতিয়া তার কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে হালকা হাসল। তারপর আবারও সেই প্রশ্নটি ছুড়ে দিল, কেন বাসবো আপনাকে ভালো? আমি তো চরিত্রহীন মেয়ে, আমার চরিত্র খুব খারাপ। আপনি তো আমাকে ঘৃণা করেন, তাহলে কেন এত কাছে আসছেন? আবরার কোনো উত্তর না দিয়ে আতিয়াকে একদম কাছে নিয়ে গেল। তার শরীর যেন আরো গরম হয়ে উঠল, তার হৃদয়ের তাল কাঁপছে। সে আতিয়ার কানে মুখ এনে ফিসফিস করে বলল, ভালো আমি না বাসলেও তুই বাসবি, কারণ আমি যে এমন, যেটা আমার চাই সেটা জোর করেই হাসিল করি। আর যদি সেটা আমার বউ হয় তাহলে কেন ছাড়বো তাকে, আমার ঘরবালি। আতিয়ার শরীর মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। আবরারের গরম নিঃশ্বাস তার কানের পাশে গায়ে লাগছিল এবং তার মনে কিছু কিছু শব্দ আসছিল, কিন্তু সেগুলো থমকে ছিল। তার শরীরের প্রতিটি রোম যেন একসাথে সজীব হয়ে উঠেছিল। আবরারের কাছ থেকে এমন কথায় আতিয়া একবার যেন নিজেকে হারিয়ে ফেলল। এই পরিস্থিতিতে সে কিছু বুঝে উঠতে পারছিল না। আবরার আতিয়াকে বেডে ফেলে দিল। আতিয়া নিশ্চুপ, কথা বলার শক্তি নেই। আবরার এবার আতিয়ার বেডে শুয়ে দিল। একটু ঝুঁকিয়ে আতিয়ার মুখোমুখি হয়ে বলল, শোন মেয়ে,
রাগ, জেদ, অভিমান, ইগনোর এইসব আমার পছন্দের না। আবরারের চোখে তীব্র এক দৃষ্টি। সে এখন আতিয়ার কাছে এসেছে, যেন নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আতিয়ার দিকে তাকিয়ে সে খুবই ঠান্ডা ও তীক্ষ্ণভাবে বলল, এই মেয়ে, আমি তোকে ভালোবাসার গল্প বলছি না। তার কণ্ঠে একটা অদ্ভুত রুক্ষতা ছিল, যেন সে কাউকে শাসন করতে চায়। তবে তার কথা খুবই শক্ত ও একপেশে। তার মধ্যে একটা নির্দিষ্ট ধরনের আধিপত্য ছিল, যেন সে জানে কিভাবে কাউকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়। আবরারের কথা শোনার পর আতিয়ার চোখ বন্ধ করে একটু হাসল, কিন্তু তার হাসি ছিল কিছুটা মিশ্রিত অস্থিরতায়। তার মুখে একটা তাচ্ছিল্য ছিল, যেন সে আবরারের হুমকি বা ক্ষমতার প্রতি একদমই গুরুত্ব দেয় না। হাসালেন মিস্টার আবরার ফাহাদ, যে নিজেই এই কাজগুলো করে। সে তো আমাকে বলছে। আতিয়া কটাক্ষ কইল। তার হাসি ছিল যেন এক ধরনের পাল্টা তীব্রতা, একটি সংকেত যে সে আবরারের চেয়ে কোনো অংশেই কম নয়। আবরার ভ্রু কুঁচকে আরও একবার আতিয়ার দিকে ঝুঁকে গিয়ে বলল। আবরারের কথা শুনে আতিয়া চোখ খুলে তার সোজা চোখে আড়ালহীন সাহস নিয়ে বলল, তো আমার কাছে আসছো কেন? যান ওই মেয়েদের কাছে। আতিয়ার কণ্ঠে ছিল এক ধরনের নির্দয়তা। আমি আপনার অধিকারী নই। আমাকে এভাবে ধরে রাখার কোনো মানে নেই। আবরার শুনে বাঁকা হাসল। জেলাসি হচ্ছ ঘরবালি? কথাটা বের হলো তার মুখ থেকে যেন এক ধরনের তাচ্ছিল্য। তবে আতিয়ার উত্তরে আরও তীক্ষ্ণ এক ভাব ফুটে উঠল। সে মুখ ফিরিয়ে বলল, কিসের জন্য হব? আপনি আমার কে যে আমি জেলাস হব? আতিয়ার কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবরার আর আতিয়ার ঠোঁটের উপরে হামলে পড়তে দেরি হলো না। আবরার আতিয়ার দু হাত চেপে ধরে নিজের যুদ্ধ চালায় রেখে আতিয়ার ঠোঁটের উপরে। আতিয়া ছটফট করল, কিন্তু ছাড়ল না। আবরার আতিয়ার ঠোঁটের বেহুলা দশা করেছে। আতিয়ার রেসপন্স চাচ্ছে আবরার, সেটা সে বুঝতে পারছে। এখন রেসপন্স না করলে ছাড়া পাবে না, নয়তো ইন্নানিল্লায় হয়ে যাবে। তাই সেও আবরারের সাথে রেসপন্স করল। আতিয়ার রেসপন্স পেয়ে আবরার উন্মাদ হয়ে গেল। আতিয়ার বুক থেকে ওড়না তুলে ফেলে দিল নিচে। আতিয়ার ঠোঁট ছেড়ে এইবার গলায় মুখ ডুবালো। আতিয়ার চোখে অশ্রু গড়িয়ে পড়ল, যেন এক গভীর যন্ত্রণা তার ভেতর থেকে বের হয়ে আসে। তার মন ভীষণ কষ্টে ছিল এবং চোখের জল ছিল তার অশক্তি ও তীব্র আবেগের প্রতীক। তার মনে একটাই চিন্তা, কিভাবে সে ফিরিয়ে দেবে তার ভালোবাসাকে, যাকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে জানত তার মধ্যে এমন কিছু নেই যা তাকে সে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সুযোগ দেবে। তার পাগলপানা ভালোবাসা যেন এক অনাহত তাপের মতো তার হৃদয়ে লেগেছিল, কিন্তু তার কোনো উপায় ছিল না। যেন সেই ভালোবাসা অযথাই গিয়েছে। তার মধ্যে ছিল এক রকমের হতাশা এবং নিঃসংস্থার অনুভূতি যে সে কিছুই করতে পারছে না, আর তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও নেই। আদিয়ার চোখের জল যেন তার মনের সমস্ত বেদনা আর অসহায়ত্বের কথা বলে যাচ্ছিল, আর তার সমস্ত হৃদয় চেয়েছিল, কিন্তু কিছুই পাল্টানো যাচ্ছিল না। আবরার আতিয়ার গলায় ছোট ছোট কামড় দিতে লাগলো। আবরারের খোঁচা খোঁচা দাড়ি আতিয়ার গলায় লাগতেই আতিয়া কেঁপে উঠল। আবরারের চুল শক্ত করে ধরল। আবরার আতিয়ার গলা থেকে মুখ উঠিয়ে তার সারা মুখে চুমু দিল। আস্তে আস্তে সে গলা থেকে আরেকটু নিচে মুখ ডুবাতেই আবরারের ফোন সশব্দে বেজে উঠল। এমন একটা পরিস্থিতির মধ্যে আবরার রেগে ফোনটা ফেলতেই স্ক্রিনের নামটা দেখে থেমে গেল। সে তাড়াতাড়ি আতিয়ার কাছ থেকে উঠে রুমের ব্যালকনিতে চলে গেল। আতিয়া কিছু বুঝতে পারল না, কিন্তু আবরার চলে যেতেই সে নিচে থেকে ওড়না তুলে গায়ে দিল। আনিয়া আর আরিয়ান ঘুমিয়ে আছে। আতিয়া তাদের ঠিকভাবে শুইয়ে দিল। ওইদিকে আবরার ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এক ব্যক্তি বলে উঠল। আবরার শীতল কণ্ঠে বলল, বলো কি দরকার? লোকটি এবার নির্দ্বিধায় বলল। লোকটির কথা শুনে আবরার শুধু বলল, ওকে, আর দরকার পড়লে আমি নিজে ফোন দিব। বলেই কলটি কেটে দিল। তারপর রাতের তিমিরে ঢাকা অন্ধকার আকাশে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, মিস্টার আনোয়ার, প্রথমত আপনি আমার মাকে খুন করেছেন, আমার ভাইকে এত বছর আমার কাছে মৃত প্রমাণ করেছেন, আর এখন আমার বাচ্চাদের দিকে আপনার নজর। এটা কোনোভাবেই হবে না। আমি আপনার চাল আপনার উপরেই অ্যাপ্লাই করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ফাঁকা রুমের ভেতরে সোহিনীর হাসি যেন এক অস্বাভাবিক ভয়ঙ্কর সুরে প্রতিধ্বনিত হচ্ছিল। তার হাসির মধ্যে কোনো সুখ ছিল না, বরং এক ধরনের অন্ধকার ও প্রতিশোধের ছায়া ছিল। তার চোখে ছিল অদ্ভুত এক জ্বলন্ত আগুন,
যেন তার পরিকল্পনাগুলি সফল হতে চলেছে। সে একা হাসছিল না, ফোনের অপর প্রান্তে থাকা মিস্টার আনোয়ারও একই সুরে হাসছিল, কিন্তু তার হাসি যেন আরও গভীর আর রহস্যময় ছিল। সোহিনী ফোনের অপর প্রান্তে মিস্টার আনোয়ারের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আর মাত্র একটা দিন, তারপর সব কিছু শেষ হয়ে যাবে, একদম শেষ। আবরার তখন শুধু আমার হবে। তার কণ্ঠে যেন আত্মবিশ্বাস এবং জয়লাভের সুখানুভূতি ছিল। মিস্টার আনোয়ার অল্প থেমে গম্ভীর কণ্ঠে বলল, একদম ঠিক। যা যা দরকার আমাকে বলবা, আমি তোমার পাশে আছি। সোহিনী হাসি দিয়ে উত্তর দিল, শুধু আবরারকে পেলেই চলবে, বাকি সব কিছু অস্বাভাবিকভাবে সাজানো হয়ে যাবে। সে বলছিল, কিন্তু তার কথা শুনে মিস্টার আনোয়ারের মনে একটা শীতল অনুভূতি জেগে উঠল। তার মনে একটা পরিকল্পনা ভেসে উঠল। আগে আবরার আসুক আমার কাছে, তারপর তোর খেলা শেষ করবো আমি। সোহিনী ফোনের অপর প্রান্তে অপেক্ষা করছিল। মিস্টার আনোয়ার কিছুক্ষণ নীরব হয়ে ভাবছিলেন। শেষে সোহিনী আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? মিস্টার আনোয়ার ধীরে বলে, হ্যাঁ, আমি তো বলছি শুভকামনা রইল, আর ঘুরে ফিরে দেখো। সোহিনী একটানা হাসতে হাসতে বলল, আচ্ছা, ধন্যবাদ। তারপর কল কেটে দিয়ে সে আবারও তার নিজের খেলায় মনোযোগী হলো। ফোনের কথোপকথন শেষ হয়ে গেল, কিন্তু রুমের ভিতরে শূন্যতা যেন আরও ঘনীভূত হলো। সোহিনীর হাসি, মিস্টার আনোয়ারের গভীর শাসন, আর আবরারের প্রতি তাদের পরিকল্পনা, এগুলো সব একে অপরকে ঘিরে চলছিল, যেন একটা অন্ধকার খেলা যেখানে কেউ জানতো না কিভাবে শেষ হবে, কিন্তু শেষ হতে চলেছে। সকালের নরম আলোতে সেন্ট মার্টিন যেন স্বপ্নের মতো লাগছে। গাঢ় নীল সমুদ্রের উপর সূর্যের রোশনি চিকচিক করছে, বাতাসে হালকা লবণাক্ত গন্ধ মিশে আছে। ঢেউয়ের মৃদু শব্দ যেন এক সঙ্গীত হয়ে পরিবেশকে মোহময় করে তুলেছে। আবরার ফাহাদ সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত প্রশান্তি। পাশে আতিয়া বাচ্চাদের নিয়ে ব্যস্ত। 4 মাসের আনিয়া আর আরিয়ান ছোট ছোট হাত পা নাড়িয়ে কোলের মধ্যে আরাম করে ঘুমোচ্ছে। আতিয়া আলতো করে আনিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এদের দেখো, এত আরামে ঘুমাচ্ছে, এত সুন্দর জায়গায় এসো, বুঝতেই পারছে না। আবরার হাসল। এখনো বোঝার বয়স হয়নি, কয়েক বছর পর এরা নিজেরাই এখানে আসতে চাইবে। রাকিব আর ফারিহা কাছেই বসে আছে। ফারিহার কোলে তাদের ছোট্ট ছেলে, যে এখনও চোখ কসলাছে। রাকিব হেসে বলল, আমাদের তো এসব দেখে মুগ্ধ লাগছে, আর ওরা ঘুমিয়ে ঘুমিয়ে সব মিস করছে। একটা কাজ করা দরকার, ওদের বড় হলে আবার এখানে নিয়ে আসবো। হ্যাঁ, তখন ওদের বাবাদের কাছে বিল চাইবে। আব্বু, আমাদের সেন্ট মার্টিন ঘুরতে নিয়ে চলো। সোহিনী ধপ করে বালিতে বসে বলল, বাহ, এখানে বসে থাকতেই ভালো লাগছে। সমুদ্রের শব্দ শুনতে শুনতে সারাদিন কাটিয়ে দিতে পারি। সারাদিন কাটিয়ে দিবি? তোর না সারাক্ষণ নেটওয়ার্ক দরকার? ইনস্টাগ্রামে পোস্ট দিতে হয় না? আরে, নেটওয়ার্ক কেলে যাক, এখানে বসে থাকতে পারলে তাতেই শান্তি। রাকিব হাসতে হাসতে বলল, আমার মনে হচ্ছে 1 সপ্তাহের জন্য ওর ফোন কেটে দেওয়া দরকার, তাহলে সত্যিই প্রকৃতি উপভোগ করতে পারবে। সবাই একসাথে হাসিতে ফেটে পড়ল। বাচ্চাদের ছোট ছোট হাত নেড়েচেড়ে মুচকি হাসি, সমুদ্রের মৃদু বাতাস আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময়, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল একদম পারফেক্ট। সবাই হাসিতে মেতে থাকলেও সোহিনীর চোখে ছিল এক অন্যরকম ঝলক। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে যাচ্ছিল। মাঝে মাঝে সে আনিয়া আর আরিয়ানের দিকে তাকাচ্ছিল, এক অজানা ভাবনা যেন তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ফারিহা যখন আনিয়ার গায়ে হাত বুলিয়ে বলছিল, আমার ছোট্ট পরিটা কত মিষ্টি, তখন সোহিনী মুখে হাসি ধরে রেখে বলল, হ্যাঁ, খুব মিষ্টি, সত্যি অপূর্ব দেখতে না? তার কণ্ঠস্বরে কিছু যেন একটু আলাদা লাগলো, কিন্তু কেউ খেয়াল করলো না। আবরার ব্যস্ত ছিল আতিয়াকে নিয়ে। রাকিব আর অরিশ নিজেদের মধ্যেই মজা করছিল। কিছুক্ষণ পর সোহিনী আনমনে বালিতে একটা অদ্ভুত চিহ্ন আঁকছিল, আর তার ঠোঁটের কোণে হাসিটা আরও গাঢ় হলো। সে মনে মনে বলল, এই সুখের দৃশ্যটা খুব বেশি দিন থাকবে না আপনার ফাহাদ। তুমি যা ভালোবাসো সেটাকেই ধ্বংস করে দেব। তার দৃষ্টি আবার আনিয়া আর আরিয়ানের দিকে গেল। তার চোখে এক ভয়ঙ্কর শীতলতা নেমে এলো, যেন সে তার মনের গভীরে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা এঁটে বসেছে। সকলের সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস আর নরম রোদের আলো উপভোগ করে সবাই রিসর্টে ফিরে এলো। হালকা নাস্তার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওরা আবার বের হলো। আবরারের অবশ্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না, ঘোরাঘুরি তার একদম ভালো লাগে না, কিন্তু বাচ্চা বউকে একা ছাড়তেও মন চাইছিল না, তাই বাধ্য হয়েই সে বের হলো আতিয়ার সঙ্গে।
আতিয়া আনিয়া আর আরিয়ানকে মিসেস মোহনা আর মিস্টার নাফিসের কাছে রেখে দিল। ওরা দুজন কোথাও যাচ্ছে না, তাই বাচ্চাদের নিরাপদেই রাখা গেল। ফারিয়াও তার ছেলেকে রেখে গেল যাতে নিশ্চিন্তে একটু সময় কাটাতে পারে। সবাই মিলে আবার সমুদ্রের ধারে গেল। দুপুরের নরম বাতাসে সৈকতের ঢেউগুলো যেন আরও মোহনীয় লাগছিল। কিছুক্ষণ হেঁটে বেড়ানোর পর ওদের পেট চুচু করে উঠল, তাই সবাই চলে গেল কাছের এক রেস্টুরেন্টে। সাগরের টাটকা মাছ আর স্থানীয় খাবার দিয়ে জমিয়ে লাঞ্চ করল সবাই। লাঞ্চ শেষে আবার তারা বের হলো সেন্ট মার্টিনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। জায়গাগুলো দেখে সবার মন ভরে গেলেও আবরার কিছুক্ষণ পরই বিরক্ত হয়ে গেল। সে আতিয়ার পাশে এসে বলল, এই মেয়ে, এত ঘোরাঘুরি করতে তোমার ভালো লাগছে না? আতিয়া মুখ ভেঙচি করে বলল, অনেক ভালো লাগছে। আপনার ভালো না লাগলে চলে যান। আবরার কটমট করে তাকিয়ে বলল, কাকে কি বলি তা আমি নিজেই জানি না। এই মেয়ে তো আমাকে এখানে এনেছে, এখন বলছে আমার ভালো লাগবে না। ধুর। আবরারের মুখ থেকে বাল শব্দটা বেরোতেই আতিয়া ঠোঁট টিপে হাসল। প্রথমেই ওরা গেল ছেড়া দ্বীপে, যেখানে পানির রং আরও স্বচ্ছ ও সবুজাভাব। সবাই নেমে পানিতে পা ভিজালো। আতিয়া আর ফারিয়া নুড়ি কুড়িয়ে রেখে দিচ্ছিল, আর রাকিব আর অরিশ পানি ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছিল। আতিয়া ফারিয়ার দিকে তাকিয়ে বলল, এটা কি সুন্দর জায়গা না? একদম স্বপ্নের মতো। ফারিহা ম্লান হেসে বলল, স্বপ্ন দেখিস না, এখানেও কোনো শত্রু লুকিয়ে থাকতে পারে। আতিয়া বিরক্ত হয়ে বলল, তোকে কিন্তু উগান্ডায় পাঠিয়ে দিব, বজ্জাত বেডি। ফারিয়া হেসে চোখ সরিয়ে নিল, যেন সে কিছু বলতে চাইলেও পারছে না। এরপর ওরা গেল নারকেল জিঞ্জিরায়। প্রচুর নারকেল গাছে সারি আর ঠান্ডা বাতাস ওদের মন ভালো করে দিল। সবাই নারকেল পানি খেলো। আবরার আতিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, বেশি নারকেল পানি খাবি না, পেট ফুলে যাবে। আতিয়া জবাব দিল, আপনার সমস্যা কি? আমি যা খাবো তাতে আপনার ক্ষতি কি? আবরার মৃদু হেসে বলল, ক্ষতি আমার না, তোর হবে। পেট ব্যথা হলে রাতে কান্নাকাটি করবি। আতিয়া মুখ ফুলিয়ে বলল। আমি ছোট বাচ্চা নাকি? এরপর ওরা গেল পশ্চিম সৈকতে, যেখানে ঢেউ একটু বেশি থাকে। সাগরের গর্জন শুনতে দারুণ লাগে। সবাই জুতা খুলে বালিতে হেঁটে চলল। সোহিনী একটু দূরে দাঁড়িয়ে আবরার আর আতিয়াকে লক্ষ্য করছিল। তার চোখে এক অদ্ভুত চাহনি। এদিকে রাকিব ফারিহার সঙ্গে মজা করছিল। রাকিব বলল, ফারিহা, সমুদ্র শেষ কোথায় বলো তো? ফারিহা কিছুক্ষণ চিন্তা করে বলল, এই প্রশ্নের উত্তর আমিও জানি না। কারণ তুমি আমার কাছে এসছো, আর আমার ভালোবাসার শেষ নেই। ফারিহা অবাক হয়ে রাকিবের দিকে তাকিয়ে বলল, উফ, আজকাল খুব রোমান্টিক কথা বলো তুমি। এবার সবাই সাইকেল ভাড়া নিল। আবরার, আতিয়া, রাকিব, ফারিহা একসঙ্গে সাইকেলে চড়ল। অরিশ ও সাইকেল নিতেই সোহিনী সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বসলো তার পেছনে। অরিশ বিরক্ত হয়ে তাকালেও কিছু বলল না। সাইকেল চালানোর মাঝে আবরার হুট করেই বলল, বউ, তুই এত জ্বালাস কেন আমাকে? আতিয়া ভ্রুকুসকে বলল, এই যে আমি আপনাকে কখন জ্বালালাম? আবরার গম্ভীর মুখে বলল, আমি যে বাসর করতে চাই তোর সঙ্গে, সেটা কি তোর চোখ কান কিছুতেই দেখা যায় না? আতিয়া সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, কিছু বলল না, তবে মনে মনে বলল, পাগল মাফিয়া, নির্জীব মানুষ। এদিকে রাকিব আর ফারিহার মধ্যেও মিষ্টি খুনসুটি চলতে লাগলো। রাকিব একটু ধীরে সাইকেল চালাচ্ছিল, আর ফারিহা বারবার পেছন থেকে ধাক্কা দিচ্ছিল। এই তাড়াতাড়ি চালান তো, এত ধীরে ধীরে কেন? ধৈর্য ধরো মিসেস রাকিব, আমি তোমাকে সমুদ্রের হাওয়ায় উড়িয়ে নিয়ে যাব। ফারিহা ভ্রু উঠিয়ে বলল, ওড়াবেন নাকি নাকি নিজেই পড়ে যাবেন? তুমি পাশে থাকলে আমি কখনো পড়বো না। এভাবেই কেটে যাচ্ছিল ওদের সুন্দর সময়। তবে সোহিনীর চোখে এক রহস্যময় চাহনি খেলা করছিল। মাঝে মাঝে সে আতিয়া আর আবরারের দিকে তাকিয়ে বাঁকা হাসছিল, যেন তার মাথায় অন্য কিছু পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। রিসর্টে সন্ধ্যা হতে না হতেই সবাই প্রস্তুত হতে শুরু করল। আবরার, আতিয়া, রাকিব, ফারিহা, অরিশ এবং সোহিনী, মিস্টার নাফিস আর মিসেস মোহনা তাদের কোলে আনিয়া আর আরিয়ান সবাই গাড়ির জন্য বের হয়ে গেল। সেন্ট মার্টিনের তাজা বাতাস আর সমুদ্রের গর্জন একে একে বিদায় জানিয়ে সবাই গাড়িতে উঠতে শুরু করলো। আতিয়া একটু আবেগী হয়ে গেল আর সমুদ্রের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, আজকের দিনটা কি মজার ছিল না? আবরার একটু অদ্ভুতভাবে তাকিয়ে বলল, তুই পাশে থাকলে প্রত্যেক দিনই মজার। আতিয়া ভ্রুকুসকে বলল। মানে এই রাকিব আর ফারিয়া পাশেই ছিল। রাকিব বলল, মানে মাফিয়া ইয়াফ ওরফে আবরার ফাহাদের জীবন আতিয়া নামক এক মেয়ের জন্য স্থগিত।
রাকিবের কথা শুনে আতিয়া মুখ ঘুরিয়ে বাচ্চাদের কাছে চলে গেল। আবরার রাকিবের দিকে কটমট চোখে তাকিয়ে সেও চলে গেল। অরিশ আর সোহিনী গম্ভীরভাবে সাইকেল থেকে নেমে এসে গাড়িতে উঠল। সোহিনী চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন কিছু একটা ভাবছিল। তার মধ্যে কোনো এক অজানা রহস্যের মতো কিছু ছিল। গাড়ি চলে গেল রিসোর্ট থেকে সেন্ট মার্টিনের পেরিয়ে। প্রথম দিকে সবাই একসঙ্গে কথা বলছিল, হাসছিল, কিন্তু গাড়ি যত দূর চলে যাচ্ছিল সবাই চুপ হয়ে গেল। সমুদ্রের মৃদু ঝাঁঝালো বাতাসের মাঝে যেন একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ছিল। আবরার তখনও চিন্তা করে যাচ্ছিল, ঘরওয়ালি, আমি তোমার জন্য কত কিছু করতে পারি। এই শান্ত জীবনে কখনো তুমি আমার না হলে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এদিকে সোহিনী একবার তাকিয়ে বলল, কাল রাতেই তো সব শেষ। তারপর যেই ঘটনা ঘটবে সেটা আমার জন্যই হবে। অরিশ সোহিনীর কথা শুনে বিরক্ত হয়ে বলল। তুই আবার কি বলছিস সোহনী? তবে সোহিনী কিছু বলল না, কেবল মুস্কি হাসলো। রাকিব হেসে বলল। আজকে শেষ ঘোরা এইভাবে? ফারিহা তার পাশ থেকে বলল, হুম, একটু পরেই যে যার গন্তব্যে থাকবে, আর এমন একসাথে থাকা হবে না। গাড়ি চলে যাচ্ছিল। সমুদ্রের দৃশ্যটা সবার চোখে আর ধরা পড়ছিল না। একটা অন্যরকম নীরবতা ছড়িয়ে পড়ছিল সবাইকে ঘিরে, যেন তাদের ভেতরে আসলেই কোনো কিছু শূন্য হয়ে যাচ্ছে। অবশেষে সেন্ট মার্টিনের সেই শান্ত দিনগুলো ফিরে আসলো না। সবাই যখন তাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আবরারের মুখে এক অদ্ভুত অনুভূতি ছিল। রোমের অন্ধকারে যেখানে শুধুমাত্র একটি হালকা আলোর ঝলক চোখে পড়ছিল, সোহিনী তার পরিকল্পনা নিয়ে গভীর মনোযোগে বসেছিল। তার মুখে রহস্যময় হাসি ফুটে উঠছিল, আর চোখে যেন এক তীব্র দৃঢ়তা ছিল, এক ধরনের বিপজ্জনক আত্মবিশ্বাস। সে মনে মনে হিসাব মিলাচ্ছিল কিভাবে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। ঠিক তখনই তার ফোনটি বেজে উঠল। সোহিনী ভ্রু কুঁচকে ফোনটির দিকে তাকালো। স্ক্রিনে আঙ্কেল নামটি জ্বলজ্বল করছিল, যেন কিছু একটা ঘুরতে যাচ্ছে। বাঁকা হাসি দিয়ে সে ফোনটি রিসিভ করল, যেন এই মুহূর্তে তার মধ্যে পুরো দুনিয়ার নিয়ন্ত্রণ ছিল। ঠান্ডা কণ্ঠে বলল, আঙ্কেল, আমার প্ল্যান তো শেষ, এখন আপনার পালা। অন্য প্রান্ত থেকে মিস্টার আনোয়ারের হাসি ভেসে এলো। তার গম্ভীর ঠান্ডা কণ্ঠে শোনা গেল, গুড জব সোহিনী, আমি সব কিছু রেডি রেখেছি। এখন তুমি শুধু আমাকে কল দিবে, তারপর সব দায়িত্ব আমার। কথাগুলো বলেই মিস্টার আনোয়ার কলটি কেটে দিল। সোহিনী ফোনটি নামিয়ে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার চোখে ছিল এক ভয়ঙ্কর নিশ্চয়তা, যেন সে জানতো এই মুহূর্ত থেকে আর পেছনে ফিরে তাকানোর কিছু নেই। গভীর রাতের নীরবতায় যখন চারপাশে এক ধরনের অশান্তি বিরাজ করছে, আতিয়া এখনও বিছানায় শুয়ে ঘুমের জন্য সংগ্রাম করছিল। তার মনটা আজ অদ্ভুতভাবে ছটফট করছে, যেন কিছু একটা ঠিক নেই, কিছু একটা বাকি আছে। ডিভানে বসে আবরার তার ল্যাপটপে কাজ করছিল মনোযোগ দিয়ে, যেন তার দুনিয়া শুধুমাত্র তার কাজের মধ্যে সীমাবদ্ধ। আনিয়া আর আরিয়ান শান্তভাবে ঘুমোচ্ছিল, যেন তারা পৃথিবীর সব সমস্যার বাইরে। আতিয়া হালকা শব্দে বেড থেকে উঠে বসলো। তার গলা চেপে আসছিল, যেন কিছু বলতে চাইলেও কথা বেরোচ্ছে না। তবে সে সাহস করে বলল, যে শুনছেন? আবরার তার ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে ভ্রু গুটিয়ে উত্তর দিল। বলো। আতিয়া যেন কষ্টে চাপা পড়া এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার আব্বু কি এখনো বেঁচে আছে, নাকি তাকে মেরে ফেলেছেন? আবরার এক পলক তাকিয়ে তার দিকে, তার চোখে কিছুটা অবাক হওয়ার ছাপ। তবে সে কোনো উত্তর দেয়নি। আতিয়া চোখে জল নিয়ে কিছুটা কাঁপতে কাঁপতে বলল, হাজার হলেও সে আমার পিতা। কষ্ট লাগছে তার জন্য, মনটা আজকে কিছুতেই শান্ত হচ্ছে না। সে হাজারো ভুল করলেও আমাকে তো সে ভালোবাসাই দিয়েছে। তার জন্য অনুভূতিটা কঠিন হয়ে উঠছে। আমি কি তাকে দেখতে পারবো? সে কি এখনো বেঁচে আছে? রুমের মধ্যে গাঢ় নীরবতা ছড়িয়ে পড়ল। আবরার কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। আতিয়া মাথা নিচু করে রাখলো, যেন সে তার কষ্টের মধ্যে হারিয়ে যাচ্ছে, আর আবরার তার নীরবতার মধ্যে কিছু ভাবছিল। গভীর নীরবতা ভেঙে আবরার কোনো আবেগ প্রকাশ না করেই ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, রেডি থাকো, কাল নিয়ে যাব তোমার বাবার কাছে। এখন ঘুমিয়ে পড়ো।
তার স্বর ছিল স্থির, আত্মবিশ্বাসী, কোনো দোলাচল নেই, কোনো দ্বিধা নেই, যেন সে আগেই সব ঠিক করে রেখেছে। এই কয়েকটি শব্দ শুনেই আতিয়ার বুকের ভেতর প্রশান্তির এক নীরব ঢেউ বয়ে গেল। আবরারের কথায় স্পষ্ট হয়ে গেল যে তার বাবা এখনও দুনিয়াতে বেঁচে আছেন। বুকের মধ্যে যে অস্থিরতা ছিল তা যেন একটু হলেও কমে গেল। সে ধীর গতিতে মুখ তুলে এক পলক আবরারের দিকে তাকালো। আবরার তখনও ব্যস্ত, দ্রুত হাতে কিবোর্ডের উপর আঙুল চালিয়ে যাচ্ছে। ভ্রু দুটো সামান্য কুঁচকে আছে, চোখের দৃষ্টি স্ক্রিনের উপর স্থির। সে যেন কোনো এক গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মনোযোগ দিয়েছে। তার মুখের কঠোর রেখাগুলো থেকে বোঝা যাচ্ছে সে ভাবছে, পরিকল্পনা করছে। আতিয়া তাকিয়ে থাকলেও কিছুক্ষণ। চোখের সামনে এই মানুষটা যে বাস্তবিকই একটা রহস্যের সমষ্টি তা আজও বুঝতে পারে না। যে মানুষটা ভয়ঙ্কর, কঠোর, একই সাথে এতটা সংযত, সে একই ব্যক্তি আবার নির্দ্বিধায় তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। একটা মৃদু হাসি ফুটল আতিয়ার ঠোঁটে, অজান্তেই। তারপর সে আর কিছু না ভেবে বিছানার একপাশে গুটিয়ে শুয়ে পড়ল। এই রাতে সে শান্তি পেয়েছে, দীর্ঘদিন পর সত্যিকারের প্রশান্তি। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, আর সেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সময় তার নিজ গতিতে চলতে লাগলো। ঘড়ির কাঁটা জানান দিল রাত 4:02। আবরার তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিল, কিন্তু এবার সে কাজের শেষ সীমায় পৌঁছেছে। ধীরে ধীরে ল্যাপটপের ঢাকনা নামিয়ে দিল, তারপর গভীর শ্বাস ফেলল। ক্লান্তি তার শরীর জুড়ে ভর করেছে, তবে সে ক্লান্তি প্রকাশ করে না। সে ডিভান থেকে উঠে দাঁড়ালো, টেবিলের উপর রাখা ল্যাপটপটা বন্ধ করে রাখলো। তারপর কাভার থেকে একটা কালো ট্রাউজার আর সাদা শার্ট বের করলো। ওগুলো হাতে নিয়ে সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। প্রায় 15 মিনিট পর আবরার ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ভেজা চুলগুলো ঝরঝরে হয়ে কপালে লুটিয়ে পড়েছে, পানির ফোঁটা এখনও গড়িয়ে পড়ছে ঘাড়ের পাশে। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সে আয়নার সামনে চুলগুলো হাত দিয়ে সেট করতে লাগলো। তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ পড়েছে, কিন্তু দৃষ্টি এখনও তীক্ষ্ণ, অবিচল। আবরার ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। ঘরে হালকা হলুদ আলোর নিচে তার চোখ আটকে গেল এক সুন্দরী রমণীর দিকে, যে তার স্ত্রী, তার ঘরওয়ালি, যে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আতিয়া যেন এক অপসরীর মতো শুয়ে আছে বিছানায়, এলোমেলো, অবিন্যস্ত। তার লম্বা কালো চুলগুলো বালিশের উপর ছড়িয়ে পড়েছে, কিছু চুল আবার মুখের উপর এসে পড়েছে, মৃদু শ্বাসের সাথে নড়াচড়া করছে। ওনাটা অবহেলায় পাশে গড়িয়ে আছে, যেন সেটার কোনো প্রয়োজনই নেই। তার এক হাত মাথার উপরে ওঠানো, আরেকটা শরীরের পাশে ছড়িয়ে আছে। পা দুটোও এলোমেলোভাবে ছড়িয়ে আছে, যেন ঘুমের মধ্যে সে মুক্ত থাকতে চায়, কোনো শৃঙ্খল মানতে চায় না। আবরার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। এক অদ্ভুত প্রশান্তি বয়ে যাচ্ছে তার ভেতর দিয়ে। সে জানে না কেন এই মেয়েটার দিকে তাকালে তার মনের গহীনে এক অন্যরকম অনুভূতি জন্ম নেয়। তারপর মৃদুস্বরে বলে উঠল, একান্ত নিজের সঙ্গেই, জানি না মেয়ে, তোমার মধ্যে এমন কি আছে যে আমাকে বারবার তোমার দিকে টেনে নিয়ে যায়। কেন তোমার কাছ থেকে দূরে যেতে চাই না আমি? কেন তোমাকে ছাড়া একটা দিন, একটা রাত যেন হাজারো মিনিটের মতো দীর্ঘ লাগে? কেন বারবার তোমার কাছে আসতে চায় আমার এই বেহায়া মন? সে ধীর পায়ে বিছানার পাশে বসল। আতিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে এক প্রশান্তির ছায়া, যেন কোনো স্বপ্ন দেখছে। আবরার সামনের দিকে ঝুঁকে আতিয়ার মুখের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিল আলতো হাতে। আঙুলের স্পর্শে আতিয়া একটু নড়ে চড়ে উঠল, তারপর আবার নিশ্চিন্ত হয়ে শুয়ে রইল। আবরার গভীর শ্বাস নিয়ে বিছানায় একটু হেলান দিয়ে বসল, এক হাতে কপাল চেপে ধরল। তার ভেতরের সেই কঠিন শক্ত আবরণ ক্রমশই নরম হয়ে যাচ্ছে এই মেয়েটার জন্য। আবরার তাকিয়ে রইল আতিয়ার দিকে। গভীর ঘুমে আচ্ছন্ন এই মেয়েটাকে দেখলে কেন জানি তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলা করে। মেয়েটা তার জীবনটা উলটপালট করে দিয়েছে, অথচ সে নিজেও হয়তো জানে না। আবরার ধীর কণ্ঠে বলে উঠল, এটাকে যদি ভালোবাসা বলে তাহলে ভুল। না আমার মধ্যে ভালোবাসা আছে, আর না কারো প্রতি কিছু হবে। কিন্তু তুমি তুমি আমার আসক্তি হয়ে গেছো ঘরবালি। তোমাকে ছাড়া মাফিয়া ওয়ার্ল্ডের বস এএফ নিঃস্ব। তুমি আমার বুকের বাম পাঁজরের হাড় হয়ে গেছো বহু আগে। তাই তো একদিন না দেখলে বুকের বাম পাশে ব্যথার সৃষ্টি হয়। তার কণ্ঠে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা, গভীর কোনো স্বীকারোক্তি লুকিয়ে আছে।
এই কথা বলেই আবরার ঠোঁটের কোণে এক হালকা হাসি ফুটিয়ে তুলল। তারপর ধীরে ধীরে উঠে বেডের অন্য পাশে চলে গেল, যেখানে তাদের ছোট্ট দুই সন্তান আনিয়া আর আরিয়ান ঘুমিয়ে আছে। বেডের মাঝখানে দুই ফুটফুটে বাচ্চা দুইটা যেন একেবারে নির্ভার হয়ে ঘুমোচ্ছে। ছোট্ট নিঃশ্বাসের ওঠানামা দেখলে মনে হয় ওরা কতটা নিশ্চিন্ত, কতটা নিরাপদ। আবরার তাকিয়ে রইল ওদের দিকে, কপালে মৃদু একটা চুমু দিল, তারপর হালকা হাসতে হাসতে কানের কাছে ফিস ফিস করে বলল, তোমার আম্মু ভীষণ পচা, বুঝলে তো? সে আমার কষ্ট একদম বোঝে না, একটু শান্তিতে চুমু খেতেও দেয় না আমাকে। তোমাদের আম্মু তো ভীষণ ছটফট করে। এভাবে ছটফট করলে কেউ ভালোভাবে রোমান্স করতে পারে নাকি? তার কথা শুনে কেউ উত্তর দিল না, কারণ ওরা তো ঘুমিয়ে আছে। আবরার এক মুহূর্ত আনিয়া আর আরিয়ানের ছোট ছোট হাত দুটো আলতো ছুঁয়ে থাকলো। তার নিজেরই বিশ্বাস হতে চায় না সে একজন বাবা। এই ছোট্ট প্রাণ দুটো তার রক্ত, তার অস্তিত্ব বহন করছে। অন্য সময় হলে হয়তো সে এসব নিয়ে ভাবতো না, কিন্তু এখন এই মাঝরাতে যখন সমস্ত দুনিয়া ঘুমিয়ে আছে, তখন তার নিজের মধ্যেও যেন এক অন্যরকম শান্তির অনুভূতি খেলা করছে। তারপর ক্লান্তিতে ভরা দেহটা বেডে শুইয়ে দিল। সারা রাত ধরে এত কাজের চাপ, এত হিসেব নিকেশ, এত কিছু সামলাতে হয়েছে। চোখের পাতাগুলো ভারী হয়ে আসে, শরীরটা যেন বিশ্রামের জন্য আকুল হয়ে উঠেছে। সে একবার আতিয়ার দিকে তাকালো, যে গভীর ঘুমে অচেতন। তারপর দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো, আর মুহূর্তের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। পরিত্যক্ত বাড়ির ভেতর পা রাখতেই আতিয়ার বুক ধকধক করে উঠল। চারিপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন, বাতাসে ভাসছে এক অজানা ভয় আর আতঙ্ক। দেয়ালের গায়ে লেগে থাকা স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ যেন ঘরটাকে আরও রহস্যময় আর গা ছমছমে করে তুলেছে। আবরার সামনে হাঁটছে নির্ভীক, তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের দৃঢ়তা আর নির্লিপ্ততা। আতিয়া ধীর পায়ে তার পিছু পিছু চলল, কিন্তু প্রতি মুহূর্তে মনে হচ্ছে কোনো এক অজানা বিপদ তাদের দিকে এগিয়ে আসে। বাতাসে ভেসে আসা রক্ত আর পচা মাংসের উৎক গন্ধে তার গা গুলিয়ে উঠল। দম বন্ধ হয়ে আসার উপক্রম। আতিয়া দ্রুত তার ওড়নাটা টেনে নিয়ে নাকে চেপে ধরল, যেন গন্ধটা আর সহ্য করতে না হয়। কিন্তু এই দুর্গন্ধ যেন আবরারের কোনো অনুভূতি নাড়াতে পারল না। সে অবিচলভাবে সামনে এগিয়ে চলল, যেন এই পরিবেশ তার খুবই পরিচিত, যেন এই ভয়ঙ্করতা তার কাছে কিছুই না। একটি বদ্ধ দরজার সামনে এসে থামল আবরার। দরজাটির গায়ে ধুলোর আস্তরণ জমে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখান থেকে কোনো দুর্গন্ধ আসে না। আতিয়া খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ওড়নাটা সরিয়ে নিয়ে একবার গভীরভাবে শ্বাস নিল, যেন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। খট করে দরজার কপাট খুলল আবরার। ভেতরে অন্ধকার, চরম নীরবতা। আতিয়ার গা শিউরে উঠল। আবরার নিঃশব্দে রুমের ভিতর ঢুকে পড়ল। আতিয়া একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত সাহস করে তার পিছু নিল। ঘরটার ভিতর এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ, এতটাই থমথমে যে আতিয়ার মনে হলো এখানে যেন কোনো এক মৃত আত্মার অস্তিত্ব রয়েছে। হঠাৎ আবরার লাইটের সুইচ টিপল। ড্রিম লাইটের ম্লান আলোয় ঘরটা আলোকিত হলো। আস্তে আস্তে সবকিছু স্পষ্ট হয়ে উঠল আতিয়ার সামনে। এক কোণে পড়ে আছে ধুলো মাখা একটি টেবিল, কিছু ছেঁড়া কাগজ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একপাশে পুরনো কাঠের চেয়ারের উপর শিকল দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে এক লোক। লোকটি চোখ খুলে তাকালো, আলো তার চোখে এসে পড়ল। কিছু সময় ঝাপসা দেখার পর সে স্পষ্ট দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে আবরার। তার চোখে ভয় অথবা বিস্ময়ের কোনো ছাপ নেই, বরং একরকম শূন্যতা। হঠাৎ লোকটি পাশ ফিরে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল আতিয়ার দিকে। তারপর যা ঘটল তার এক মুহূর্তের জন্য অপ্রত্যাশিত। আচমকাই আতিয়া দৌড়ে গিয়ে লোকটিকে শক্ত করে জড়িয়ে ধরল। আব্বু, গভীর কান্নায় ফেটে পড়ল আতিয়া। তার দেহটা কাঁপছে, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। তার কণ্ঠে লুকিয়ে থাকা আকুলতা, ভালোবাসা আর বেদনার মিশেলে যেন পুরো ঘরটা ভারী হয়ে উঠল। লোকটি যাকে এতদিন আতিয়া মিস করত, যার জন্য আজকের রাতটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, সে হতভম্ব হয়ে গেল। এই মেয়েটি যাকে সে জন্ম দিয়েছিল, যে তার রক্তের সম্পর্ক, আজ এতদিন পর তাকে এভাবে নিজের বাহুর মধ্যে লুকিয়ে ফেলেছে। আবরার ধীর পায়ে রুম থেকে বের হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সে আর কিছু বলল না। আজকের রাতটা শুধুই আতিয়া আর তার বাবার জন্য। আতিয়ার কাঁপতে থাকা কণ্ঠে উচ্চারিত,
আব্বু শব্দটা যেন মুহূর্তের জন্য স্থবির করে দিল পুরো ঘরটাকে। মিস্টার সাদমানের বুকের ভেতর এক অদ্ভুত ঝড় বইতে লাগলো। এই শব্দটা, এই ডাক কতদিন পর শুনল সে, কতদিন পর তার কলিজার টুকরো তাকে স্পর্শ করল। সে কিছুক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে আতিয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, আতিয়ার নরম কম্পিত মাথায় হাত রাখলো। অস্থির হাতে মেয়ের চুলে বিলি কাটতে কাটতে বলল, কিরে আম্মু, কান্না করছিস কেন? তার কণ্ঠটা একটু ভেঙে এলো। বুকের মধ্যে একরাশ কষ্ট চেপে ধরে রাখার চেষ্টা করেও গলা কাঁপুনি থামাতে পারল না সে। আতিয়া ফুপিয়ে ফুপিয়ে বলল, আব্বু, ও আব্বু, এমনটা তো নাও হতে পারতো। কেন আমাদের দিনের পর দিন মিথ্যা বলে গেলে? কেন আমাদের একা রেখে দিলে? জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যদি হাজার অন্যায়ও করো, তবুও তুমি আমার কাছে সেরা আব্বু। আতিয়া শক্ত করে বাবার শার্টের সাথে মুখ গুজে দিল। তার কান্নার ধাক্কায় মিস্টার সাদমানের বুক কাঁপতে লাগলো। সে আরো শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, পাগলি মেয়ে আমার, কান্না করিস না। দেখ, আমি এখনও ঠিক আছি। আমি তোকে ভালো ছেলের হাতে তুলে দিয়েছি। আমার অবর্তমানে সেই তোর সুপার হিরো। দেখিস, সে তোকে আমার থেকেও বেশি প্রোটেক্ট করবে, আগলে রাখবে। আতিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলল, কিন্তু আব্বু, দরকার ছিল না কাউকে আমাকে আগলে রাখার। দরকার ছিল না আমাকে ছেড়ে চলে যাওয়ার। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার এই অবস্থা দেখে। ক্ষমা কি নেই আব্বু? আমি কি তোমাকে ফেরত পেতে পারি না? মিস্টার সাদমান চোখ বন্ধ করল। তার চোখের কোণে জমে থাকা অশ্রু আর ধরে রাখা গেল না। একটা ফোঁটা গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে কষ্ট নিয়ে হাসলো, তারপর বলল, মা, আমি ভুল করেছি, তার শাস্তি তো পাবই, এটা আমার প্রাপ্য। কিন্তু তাতে আমি খুশি যে আবরার তোকে দেখে রাখবে। আমি না থাকলেও সে তোকে আমার থেকেও বেশি আগলে রাখবে। সে তো তোকে আমার থেকেও বেশি ভালোবাসে। আতিয়া বাবার মুখের দিকে তাকিয়ে এক মুহূর্ত নিশ্চুপ হয়ে গেল। তার বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। তারপর চোখের পানি মুছতে মুছতে বলল, সত্যি আব্বু, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এই কথাটা বলতেই মিস্টার সাদমানের বুকের মধ্যে যেন বাজ পড়ল। তার চোখে নীরব অশ্রু জমে উঠল। তিনি মেয়ের মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখতে পেলেন। নিজেকে সামলে নিয়ে প্রসঙ্গ পাল্টে বললেন, শুনেছি তোর নাকি এখন বেবি হয়েছে। এই কথাটা শুনেই আতিয়ার কান্না কিছুটা থেমে গেল। বাবার বুকে মুখ লুকিয়ে থাকা মেয়েটা এবার একটু হাসলো। বাবার বুক থেকে উঠে একপাশে বসে পড়ল। চোখের কোণায় জমে থাকা অশ্রুগুলো মুছে নিয়ে বলল, আব্বু, আমার 2টা বেবি হয়েছে, আমার রাজকুমার আর রাজকন্যা। মিস্টার সাদমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। চোখের কোণে আনন্দ আর বেদনার মিশেলে একরাশ অশ্রু জলজল করছিল। তার কণ্ঠ গভীর হয়ে এলো, আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট আতিয়া মা হয়ে গেছে। তার ঠোঁটে এক বিন্দু প্রশান্তির হাসি ফুটে উঠল। তবে সেই হাসির আড়ালে এক গভীর দুঃখ লুকিয়েছিল। কারণ তিনি জানেন সময় আর বেশি দিন তার সঙ্গ দেবে না। আতিয়া হাসল, কিন্তু সেই হাসির পেছনে ছিল একরাশ কষ্ট। তার চোখের কোণে চিকচিক করা অশ্রু লুকানোর ব্যর্থ চেষ্টা করছিল সে। বাবাকে সামনে রেখে তার ছোটবেলার সব স্মৃতি ভিড় করছিল মনে। সে ছোট্ট আতিয়া, যে বাবার হাত ধরে হাঁটত, ঘুমানোর আগে বাবার কাছে গল্প শুনত, যে বাবা ছিল তার প্রথম সুপার হিরো। আজ সেই বাবাকে এভাবে বিদায় জানাতে হবে। বাপ মেয়ে কিছুক্ষণ কথা বলল। আতিয়া তার বাবার কোল ঘেঁষে বসে পুরনো দিনের গল্প তুলছিল, যেন এক মুহূর্তের জন্য ভুলে যেতে চায় যে সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। মিস্টার সাদমান কষ্ট লুকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আম্মু, খেয়াল রাখবি নিজের আর আমার নাতি নাতনিদেরও। আতিয়া মাথা ঝাঁকিয়ে সায় দিল, কিন্তু কিছু বলল না। কারণ বললেই কান্নার স্রোত বাঁধ ভেঙে পড়বে। ঠিক তখনই দরজার কাছে একটা পরিচিত ছায়া দেখা গেল। আবরার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। তার চোখে গাম্ভীর্য, মুখে একটা চাপা ভাব। কিছুটা দূর থেকে দাঁড়িয়ে এক ঝলক দেখল দৃশ্যটা। আতিয়া তার বাবার গা ঘেঁষে বসে আছে, চোখ লাল হয়ে গেছে কান্নার দমকে। মিস্টার সাদমান চোখের কোণায় জল জমিয়ে মেয়ের মাথায় হাত রেখে বসে আছেন। আবরার ধীরে ধীরে এগিয়ে এলো, নরম গলায় বলল, বাড়ি ফিরতে হবে, বাচ্চারা একা আছে। আতিয়া হক চকিয়ে উঠে তাকালো। মনে হলো যেন বাস্তবে ফিরে এলো, কিন্তু এই বাস্তব সে মেনে নিতে পারছে না। বিদায় নেয়া, না, সে একদম প্রস্তুত না।
সে বাবার দিকে তাকালো, যিনি কিছুক্ষণ আগেও তার হাতটা শক্ত করে ধরেছিলেন। আজ কিছুক্ষণ পর হয়তো এই হাতটা আর কখনোই তাকে ছুঁতে পারবে না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আতিয়ার। দৌড়ে গিয়ে আবারও বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার আর কান্না চেপে রাখতে পারল না। আব্বু প্লিজ, তোমার কি একটু ইচ্ছে করছে না আমাদের সাথে ফিরে যাওয়ার, আমাদের সাথে থাকার, আমার ছেলে মেয়েদের কোলে নেয়ার? প্লিজ আব্বু। তার ফোপানো কান্না ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। মিস্টার সাদমান কষ্ট চেপে হাসলেন, শক্ত করে মেয়েকে বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বললেন, আম্মু, আল্লাহ যা করেন তার মাঝে কোনো না কোনো কল্যাণ থাকে। আমি তোদের থেকে দূরে থাকলেও তোরা আমার অন্তরে থাকবি, আমার বুকের ভেতর তোরা সব সময় থাকবি। আতিয়া মুখ তুলে তাকালো, তার চোখ দুটো একদম লালচে হয়ে গেছে। তো আব্বু, আমি কি আর কখনো তোমাকে দেখতে পারবো না? মিস্টার সাদমান মেয়ের কপালে আলতো করে চুমু খেলেন, কষ্টে হাসলেন। এই দুনিয়ায় হয়তো না, কিন্তু ওপারে নিশ্চয় দেখবি আম্মু। এই কথাটা শুনেই আতিয়ার চোখের পানি বাঁধ একেবারে ভেঙে গেল। সে বাবার বুকে মুখ গুজে শিশুর মতো ফুপিয়ে কাঁদতে লাগলো। পাশ থেকে আবরার এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। এক মুহূর্ত কিছু বলল না, কিন্তু স্পর্শের ভিতর একরকম শক্তি ছিল যা আতিয়াকে মনে করিয়ে দিল সে একা না। মিস্টার সাদমান ধীরে ধীরে আতিয়ার হাতটা ছাড়িয়ে দিলেন। তার চোখে জল জমেছে, কিন্তু তিনি সেটা আড়াল করলেন। চল। আবরার এবার একটু দৃঢ় গলায় বলল। আতিয়া বাবার হাত ছাড়ল, কিন্তু চোখের পানি মুছতে পারল না। শেষবারের মতো বাবার দিকে তাকিয়ে মনে গেঁথে নিল তার মুখটা। পেছনে আর একবার তাকানোর সাহস হলো না তার। মাথা নিচু করে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। আবরার একবার মিস্টার সাদমানের দিকে তাকালো, চুপচাপ কিছু না বলেই সে একটু মাথা ঝুঁকিয়ে সম্ভ্রম জানালো। তারপর সে আতিয়ার পেছন পেছন বাইরে বেরিয়ে এলো। দিনের বাতাসটা কেমন যেন ভারী লাগছিল, পথটা মনে হচ্ছিল শেষ হতে চাইছে না। আতিয়া একবারও পেছনে ফিরে তাকায়নি, কারণ সে জানে ফিরে তাকালেই হয়তো তার পা আর এগোবে না। আজকের দিনটা যেন একটা অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল। এখন বাজে দুপুর 12টা। টানা রোদ, এর মধ্যে রাস্তায় তেমন যানবাহন নেই। সোহিনী একপাশে দাঁড়িয়ে ছিল রাস্তায়, বাচ্চাটিকে শক্ত করে জড়িয়ে ধরে। তার কপাল ঘামে ভিজে গেছে। শীতল রাতেও শরীরের ভেতর রক্ত যেন টকবক করে ফুটছে। সে দ্রুত আশেপাশে চোখ বোলালো। নির্দিষ্ট গাড়িটির অপেক্ষায় আছে, যার মধ্যে দিয়ে তার পরিকল্পনা সফল হবে। ঠিক তখনই মোবাইল বেজে উঠল। স্ক্রিনে নাম দেখেই সোহিনী দ্রুত কল রিসিভ করলো। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে মিস্টার আনোয়ার বললেন, গাড়ি পৌঁছে গেছে, আর তুমি কি 2টা বাচ্চা আনছো? সোহিনীর ঠোঁটে হালকা বিদ্রুপের হাসি ফুটল, গলায় আত্মবিশ্বাস ঝরে পড়ল। না আঙ্কেল, একটা। 2টা আনতে গেলে ঝামেলা হতে পারে, কিন্তু একটা, এই একটাই যথেষ্ট আপনারকে ভেঙে দেওয়ার জন্য। ওপাশ থেকে এক মুহূর্ত নীরবতা, তারপর মিস্টার আনোয়ারের ঠান্ডা কণ্ঠ ভেসে এলো। গুড জব, কাজটা ভালো করে করো। সোহিনী দ্রুত বলল, আচ্ছা আঙ্কেল, রাখছি। মিস্টার আনোয়ার শেষবার বললেন। বাচ্চাটাকে ভালোভাবে গাড়িতে বসিয়ে দিও, কোনো ভুল যেন না হয়। বলেই কল কেটে দিলেন। সোহিনী দীর্ঘশ্বাস ফেলল, মোবাইলটা নামিয়ে একবার বাচ্চাটার দিকে তাকালো। অবুধ শিশুটি কিছুই বোঝে না, বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে, যে সেই তার নিরাপত্তার আশ্রয়। অথচ বাস্তবে সোহিনী যা করতে চলেছে তা সম্পূর্ণ বিপরীত। সেই মুহূর্তে হঠাৎ রাস্তার মোড় ঘুরে একটা গাড়ি দ্রুত গতিতে এসে থামলো তার সামনে। কালো রঙের গাড়ির পালিশ করা গায়ে আশপাশের স্ট্রিট লাইটের আলো ঝলসে উঠল। হঠাৎ গাড়িটা থামতেই সোহিনীর বুক ধক করে উঠল। সে দ্রুত মনে মনে প্রার্থনা করল, আল্লাহ প্লিজ, এই গাড়িতেই যেন আপনার না থাকে। তার কপাল ঘামে ভিজে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, গাড়ির দরজা খুলল। সোহিনী দ্রুত একপাশে সরে দাঁড়ালো, বুকের ভেতর ধুকধুক করতে লাগলো। কিন্তু দরজা থেকে নামা ব্যক্তিকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সৌজন্যসূচক এক হাসি ফুটিয়ে বলল, আপনি? ব্যক্তি কোনো উত্তর দিল না, শুধু তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল। সোহিনীর চোখে এক মুহূর্তের জন্য ভয় জ্বলে উঠল, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে দ্রুত কোল থেকে শিশুটিকে সামনের ব্যক্তির দিকে এগিয়ে দিল। লোকটি কোনো রকম কোমলতা না দেখিয়ে এক ঝটকায় শিশুটিকে ছিনিয়ে নিল তার কোল থেকে। শক্ত হাতে ধরা পড়ায় আরিয়ান ব্যথায় কুঁকড়ে গেল। ছোট্ট মুখটা কুঁচকে উঠে কান্নায় ভেঙে পড়ল। আরিয়ানকে কাঁদতে দেখে সোহিনী বিরক্ত মুখে সাবধান করে বলল, বাচ্চা কান্না করছে, তাড়াতাড়ি নিয়ে যান,
নয়তো কেউ এসে পড়বে। তোমার মতো এত কেয়ারলেস আমি না। 2টা বাচ্চা আনতে পারো না, আবার বড় বড় কথা বলো। এই কথা বলেই লোকটি দ্রুত গাড়িতে উঠে বসলো। মুহূর্তের মধ্যে গাড়িটি শব্দ তুলে ছুটে চলল পথের ধুলো উড়িয়ে। সোহিনী দাঁড়িয়ে রইল রাস্তায়, দুপুরের সূর্য মাথার উপরে, কিন্তু তার ভেতরটা কেমন জানি শীতল হয়ে এলো। চোখ সরিয়ে সামনে চলতে থাকা গাড়িটির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলে উঠল, এত দম যখন নিজে গিয়ে আনতে পারতে, আমাকে ঝামেলায় ফেলার কি দরকার ছিল? এই একটা বাচ্চা চুরি করতেই আমার জান বেরিয়ে গেল, আর এ বলছে 2টা আনতে। বলেই দীর্ঘশ্বাস ফেলল সোহিনী। সোহিনী আর এক মুহূর্ত দাঁড়ালো না। তার বুক ধুক ধুক করছে, ভয় যেন শির দাঁড়াবে নামছে নিচে। যে কোনো সময় আবরাররা চলে আসতে পারে, তখন ধরা পড়ে যাওয়ার ভয় আছে। তাই সে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করল, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে। বাড়ির পরিবেশ একদম স্বাভাবিক। ড্রয়িং রুমের এক কোণে রাখা দোলনায় ছোট্ট আনিয়া গভীর ঘুমিমগ্ন। তার মুখে শান্তির ছাপ, যেন পৃথিবীর কোনো অশান্তি তার ছোট্ট দুনিয়াকে স্পর্শ করতে পারেনি।